আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতাকে সোমবার রাতে রাজধানী উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম অ্যাডভোকেট কামরুল ইসলাম, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে শুরুতেই এই 2009 সালের যে প্রথম যাত্রা শুরু করেছিল আওয়ামী লীগ, সেই সরকারের উনি ছিলেন আইন প্রতিমন্ত্রী, খুবই প্রভাবশালী। 111 সরকারের সময় যখন শেখ হাসিনা সংসদ ভবন এলাকায় কারাগারে ছিলেন বিশেষ বাড়িতে, তখন তার মামলা দেখাশোনা পরিচালনা করতেন দুইজন, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই দুজনকে পুরস্কৃত করে। সাহারা খাতুনকে বানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিস্ময়ের বিস্ময়, আর অ্যাডভোকেট কামরুল ইসলামকে বানানো হয় আইন প্রতিমন্ত্রী। সেই সময় অবশ্য আইনমন্ত্রী ছিলেন ব্যারিস্টার শফিক সাহেব। এই প্রভাবশালী দুদণ্ড দাপুটে ঢাকা 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে ধরেই নিয়েছিলেন যে তিনি আর নেই দেশে, গা ঢাকা দিয়েছেন, পালিয়েছেন। দুটি বিষয় নিয়ে কথা বলবো। অ্যাডভোকেট কামরুলের বিষয়টা আগে বলি, ওবায়দুল কাদের নিয়ে কিছু কথা বলতে চাই, যিনি এখনও গ্রেপ্তার হন নাই। যাই হোক, তো অ্যাডভোকেট কামরুল ইসলাম কিভাবে শূন্য থেকে একেবারে বিশাল সাম্রাজ্যের মালিক বনে গেলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম যখন আইন প্রতিমন্ত্রী হন, তিনি তখন আইন মন্ত্রণালয়ের, যেখানে আগে বিএনপি সরকারের সময় ব্যারিস্টার শাহজাহান ছিলেন আইন প্রতিমন্ত্রী, সেখানেই তার অফিস কক্ষ করা হয়। আমরা তখন বেশ কয়েকজন সচিবালয়ের খুব প্রথম সারির সাংবাদিক, আমরা খুবই অ্যাক্টিভ সাংবাদিক ছিলাম। তো সে সময় তার সঙ্গে আমরা পেশাগত কারণে বহুবার সাক্ষাৎ করেছি। অবশ্য এই কথা স্বীকার করতে হবে যে উনি খুবই সাংবাদিক ফ্রেন্ডলি একজন মন্ত্রী ছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই ওনার নেতৃত্বে, অর্থাৎ অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত একটি কমিটি করা হয়। এই কমিটির মধ্য দিয়েই কামরুল ইসলামের ভাগ্য খুলে যায়। তদবির আর তদবির, রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে সেই সময় কি পরিমাণ তদবির হয়েছিল, দলের লোকজন, দলের বাইরের লোকজন, টাকা পয়সা দিয়ে। ঘুষের তো কোনো প্রমাণ হবে না, কিন্তু এটাই সত্য। উনি গ্রেপ্তার হয়েছে, আমি মনে করি তদন্ত হওয়া উচিত। তখনকার রাজনৈতিক মামলা কিভাবে কারা প্রত্যাহার করেছিলেন। প্রতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তখন সভাকক্ষে প্রতি সপ্তাহে মিটিং করতেন কামরুল ইসলামের নেতৃত্বে কমিটি। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা ছিল এটা সাচিবিক দায়িত্বে। সেই সব প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও কিন্তু এখন আছেন, অনেকেই আছেন। সাংবাদিক, রাজনীতিবিদ সহ একটা দালাল চক্র গড়ে উঠেছিল এই মামলা প্রত্যাহারের তদবিরের জন্য। তাদের রাতারাতি কপাল খুলে যায়। দেখতে দেখতে 3-4 মাসের মধ্যে এই মামলা প্রত্যাহারের নামে কোটি কোটি টাকার ঘুষ লেনদেন শুরু হয়ে যায়। আমি এই কথাটা এই জন্য বলছি যে সেই সময় কামরুল ইসলাম প্রতিমন্ত্রী হলেও তখন মন্ত্রীসহ একজন প্রভাবশালী সদস্য বনে যান, কারণ মামলা প্রত্যাহারের জন্য তার কাছে অনেকের যাওয়া লাগতো, তদবির করা লাগতো। খাতাপত্রে ছিল, নিয়মকানুনে ছিল যে ডিসি অফিস থেকে সুপারিশ আসবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু ছিল এই জাতীয় কমিটির। এই মামলা প্রত্যাহার নিয়ে আইনের বাইরে ব্যাপক ক্ষমতা অপব্যয় করা হয়েছে এবং কামরুল ইসলাম ওই ঘটনা থেকে ফুলে ফেপে যান। একটা চক্র ছিল এই মামলা প্রত্যাহার তদবিরের পিছনে। সেই চক্রের সহায়তায় তখন এই মামলা প্রত্যাহারের নামে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়। কাদের মামলা প্রত্যাহার করা হয়েছে এটি নিয়ে তদন্ত করা হলে সব বেরিয়ে আসবে। এই সংক্রান্ত ফাইলপত্র সবই আছে। পরপরই একই সময়ে এই প্রভাবশালী আইন প্রতিমন্ত্রী, উনি আইন মন্ত্রণালয়ের মন্ত্রী না সত্ত্বেও আওয়ামীপন্থীরা এপিপি হওয়ার জন্য সব ওনার কাছে তদবির শুরু করে। আমরা দেখতাম প্রতিদিন আইন মন্ত্রণালয়ের ওনার দপ্তরে আইনজীবীদের ভিড় ঠেকানো যেত না। রাতারাতি অনেকেই আওয়ামী লীগ সেজে যান এবং এইটার মধ্য দিয়েও কিন্তু ব্যাপক বাণিজ্য হয়। পিপি আর এপিপি নিয়োগ নিয়ে, সরকারি উকিল, পাবলিক প্রসিকিউটর আর সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ নিয়ে ব্যাপক তদবির বাণিজ্য হয়। এরপরে শুরু হয় এই যে জামিন কেনাবেচা। সেই সময় যারা প্রভাবশালী ছিলেন এই সেক্টরের, আমি মনে করি বিভিন্ন মামলার জামিন তদন্ত করলেই বোঝা যাবে এবং কোন সব প্রভাবশালী জাজদের বসিয়ে রাখা হয়েছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায়, সেটিও তদন্ত করে বেরিয়ে আসবে। আইন প্রতিমন্ত্রী বাসা ছিল এই বেলি রোডের পাশে, হিয়ার রোডে, এখানেই তার বাসা ছিল। সরকারি যে সমস্ত অ্যাপার্টমেন্টস, মিনিস্টার অ্যাপার্টমেন্টসও তার বাসা ছিল। তো সেখানেও একবার উনি প্রতিমন্ত্রী হওয়ার পরে মনে হয় তার কয়েক মাস পরে ছিল রোজা। এই রোজার সময় উনি সব সচিবালয় যারা
আইন মন্ত্রণালয়ে বিটে কাজ করে, সচিবালয়ে বিটের রিপোর্টার যারা ছিলেন তাদেরকে উনি একবার ইফতারির দাওয়াত দিয়েছিলেন। আমিও তখন একজন দাওয়াতি ছিলাম, তার বাসা আমি গিয়েছিলাম সেই সরকারি কোয়ার্টারে। প্রথমবার যখন গেলাম সেই বাসার আভিজাত্য ছিল একরকম, পরে যখন আমি আরো 1 বছর পরে গেলাম সেই বাসার সব ফার্নিচার সব কিছু চেঞ্জ হয়ে, মানে একটা জৌলুস তার মধ্যে চলে আসে আর কি। আমি এই কথা বলতে চাই যে অ্যাডভোকেট কামরুল ইসলামকে আজ সকালে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত যারা মন্ত্রী ছিলেন তাদের মধ্যে সে একজন অন্যতম, যদিও তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, আমি আগেও বলেছি। এই যে যাকে তাকে হত্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আমার প্রশ্ন এই সরকারের প্রতি এবং যারা মামলা দিচ্ছেন এবং নিচ্ছেন তাদের প্রতি, আপনারা কি আদতে এইসব মামলা ট্রায়ালে প্রমাণ করতে পারবেন? জোর করে না হয় আপনার চার্জশিট দিয়ে দিবেন, পারবেন? হুকুমের আসামি। মামলা তো ট্রায়াল, তো আইন তো আবেগ মানে না, যুক্তি তথ্য লাগবে। আমি কিন্তু এ বিষয়ে আমি খুব সন্দিহান এবং কনফিউজ। আর যদি আপনারা বলেন যে না, আপাতত ধরে গ্রেপ্তার করে রাখার জন্য হত্যা মামলা দিয়েছি, সেটি ভিন্ন আলোচনা। তবু আমি আইনের শাসনের পক্ষে। আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেই ভুল সেই অন্যায় আপনারা করতে পারবেন না। তাহলে এই স্বৈরশাসন হটিয়ে লাভটা কি? আমি মনে করি যে হ্যাঁ, আওয়ামী লীগের এই সমস্ত মন্ত্রী এমপি দুর্বৃত্তদের প্রত্যেকের নামে সুনির্দিষ্ট মামলা দেওয়ার সুযোগ আছে। আমি তো মনে করি যে হ্যাঁ, গ্রেপ্তার করছেন ভালো কথা, অনেক আজকে 3 মাস পরে গ্রেপ্তার হলো, 100 দিনের পরে, তো এর মধ্যে কি এইসব আইন প্রতিমন্ত্রী, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, তার উনি অবশ্য পরে খাদ্যমন্ত্রী হয়েছিলেন, আমি মনে করি যে দুদককে দ্রুত অ্যাক্টিভ করেন, আইন শৃঙ্খলার বিভিন্ন সংস্থাকে অ্যাক্টিভ করেন। আওয়ামী লীগের এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া উচিত। তদন্ত শুরু হলে অনেক কিছু পাওয়া যাবে, তাহলে গ্রেফতারের পরে আপনারা এগুলো সামনে আনতে পারবেন অভিযোগগুলো। আর না হলে কিন্তু আপনাদের সমস্ত এই যে গ্রেপ্তার, রিমান্ড, বিচার প্রক্রিয়া সবই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দেখা যাবে শেষমেশ যাদেরকে সুনির্দিষ্ট দুর্নীতির মামলায় সুনির্দিষ্ট অভিযোগে বিচার করা সম্ভব ছিল, মামলা দেওয়া সম্ভব ছিল, সেটি না করে এটা ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। আবার দেখা যাবে যদি এই স্বৈরাচার ফিরে আসে, ঠিক রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে সব রাতারাতি প্রত্যাহার হয়ে যাবে, সব দুধে ধোয়া ফেরেশতা হয়ে যাবে। তা আমরা তো এই বাংলাদেশ চাইনি। এই বাংলাদেশের জন্য তো জুলাই আগস্টে এই ছাত্র জনতা তাদের জীবন দেয়নি, আত্মহত্যা দেয়নি। এত লোক যে আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, অন্ধ হয়ে গেল, তাদের ত্যাগের বিনিময়টা কি হবে? আমি মনে করি উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে, আগামীতে আরো হবে। প্লিজ আপনারা নিজেদেরকে সবচেয়ে সেরা পণ্ডিত মনে করবেন না, এবং নিজেদেরকে তো ক্ষমতাবান ধরাছোঁয়ার বাইরে মনে করার কোনো কারণ নাই। আপনারা এবং আওয়ামী লীগ আমলের মন্ত্রী এমপিরা বিএনপি আমলের মন্ত্রী এমপিদের সাথে আমরা এক করতে চাই না। আপনারা জনগণের সঙ্গে থাকেন, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খুবই দোদণ্ড প্রতাপশালী, খুবই প্রতিহিংসা পরায়ণ, অহংকারী ওবায়দুল কাদের, যিনি একসময় কবিতা লিখতেন, কবিতা আবৃত্তি করতেন, সাংবাদিকও ছিলেন। উনি দলের সেক্রেটারি হওয়ার আগ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো ছিলেন, আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। আমি যমুনা গ্রুপে বিভিন্ন কাজে তার কাছে বহুবার গিয়েছি। আমাদের প্রয়াত চেয়ারম্যান সাহেব বাবুল সাহেবের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক ছিল। এইসব কাজের ক্ষেত্রে তার সাথে কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু যখন দেখলাম যে উনি যখন থেকে পার্টির সেক্রেটারি হয়ে গেলেন, আর ওনাকে ধরাছোঁয়ার আর পাওয়া যায় না। ওনার অহংকার, ওনার কথাবার্তার বডি ল্যাঙ্গুয়েজ পুরোটাই চেঞ্জ হয়ে গেল। তখন ওনার সাথে দেখা করাটা কঠিন হয়ে গেল। এই অহংকারী ব্যক্তিটা আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ডুবিয়েছে। জুলাই আগস্টে পতনের আগে এই ছাত্রলীগকে কিন্তু এই ওবায়দুল কাদের উস্কানি দিয়েছিল, বলেছিল আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদেরকে দমন করার জন্য ছাত্রলীগ যথেষ্ট। ওই কথা শুনে পরের দিন ছাত্রলীগের নেতারা বলেছিল যে তাদের একটা ফু দিলেই নাকি এরা ফেনার মতো উড়ে যাবে। ওবায়দুল কাদের কোথায়? 100 দিন পার হয়ে গেছে, তিনি তো গ্রেপ্তার হন নাই। শেখ হাসিনাকে না হয় আমরা মেনে নিলাম, প্রকাশ্যে ওনাকে আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে সেফ এক্সিট দিয়ে দিয়েছে, উনি চলে গেছেন ভারতের সহায়তায়। ওবায়দুল কাদের আর যারা পালিয়ে গেছে, 5ই আগস্টের পরে যারা পালিয়েছে, তাদের পালানোর দায়িত্ব কে নিবে? এটা নিয়ে কিন্তু একদিন প্রশ্ন উঠবে, কারা কাদের কাস্টডিতে ছিল, কারা কাদের হেফাজতে ছিল, এবং সেইখান থেকে কিভাবে পালিয়ে তারা দেশের বাইরে চলে যেতে পারলো। শোনা যাচ্ছে যে ওবায়দুল কাদের গত 8ই নভেম্বর ভারতে পালিয়ে গেছেন। এর আগে শোনা গিয়েছিল যে উনি যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত কোথাও তার আমরা ছবি দেখি নাই। ওবায়দুল কাদের পালিয়ে গেলে এটা জবাব কোন দিতে হবে। এই রাঘব বোয়াল গ্রেপ্তার হওয়া জরুরি ছিল। আরও একজন ডক্টর হাসান মাহমুদ, বিগত সরকারের
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কথা বলতেন খুব গুছিয়ে গুছিয়ে, খুবই পাণ্ডিত্য তার, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করতেন। প্রমিত বাংলায় কখনো কখনো সাধু ভাষায়, কখনো চলিত ভাষায় উনি ওনার প্রতিপক্ষ দলকে উনি অপমান করতেন, টিস করতেন, হাস্যরস করে কথা বলতেন। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য, খারাপ হওয়ার জন্য এই ধরনের মন্ত্রীরাও কিন্তু দায়ী। আমি প্রায় বলি না একটা কথা, যে আওয়ামী লীগের মতো একটি বড় দল, এই দলের এরকম করুণ পরিণতির জন্য আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপির অতিকথন, অহংকারী, দুর্নীতি, টাকা পাচার সবচেয়ে বেশি দায়ী। এবং দ্বিতীয়ত তো সবসময় বলি যে গণমাধ্যম, সাংবাদিকরা দায়ী। আর শেখ হাসিনা দায়ী তো অবশ্যই। উনি প্রশ্রয় না দিলে, উনি এসব না করলে আর কেউ পারতেন? দায় তো ওনাকে নিতে হবে। প্রধানমন্ত্রী হিসাবে, দলীয় প্রধান হিসাবে সকল দায় ওনাকে নিতেই হবে। এবং উনি যে একমাত্র প্রধান অন্যতম দায়ী তা ওনার এখনকার কথায় বোঝা যায়। এই পর্যন্ত যে কয়টি ফোনালাপ রেকর্ড ফাঁস হয়েছে, ওনার মধ্যে কিন্তু ন্যূনতম পরিবর্তন হয় নাই। উনি আগে যেভাবে কথা বলতেন, যেই প্রতিহিংসা নিয়ে, যেই অহংকার করে, যে ভাষায়, এখনও উনি সে ভাষায় কথা বলছেন, বরং তার চেয়ে আরও বেশি প্রতিহিংসাত্মকভাবে কথা বলছেন। আমরা জানি না শেষ কোথায় হবে। আমরা এই বাংলাদেশের মঙ্গল চাই, আমাদের সোনার দেশটা সোনার বাংলায় পরিণত হোক। এখানে আমরা শান্তি চাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীনভাবে আমরা থাকতে চাই। আমরা সামনে এগোতে চাই। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। জানি না সেটা হবে কিনা। আমরা শুধু মুখে মুখে বলি যে আমরা ঐক্য চাই, কিন্তু আসলে কি আমরা ঐক্যবদ্ধ আছি? না, যে যার স্বার্থে, যে যার ধান্দায় আমরা কথা বলছি, কাজ করে যাচ্ছি। যদি তাই হয়, তাহলে সেইখান থেকে, সেই চরিত্র থেকে আমাদের ফিরে আসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আল্লাহ হাফেজ।